আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। মাঝে একটু ব্যস্ত হওয়ার কারণে ভিডিও দিতে পারিনি, তাই আপনাদের সাথে আজ একটু লং ভিডিও শেয়ার করছি। কারণ অনেক দিন যেহেতু ভিডিও দিতে পারিনি, কিন্তু অল্প অল্প করে ডেইলি আপডেটগুলো রেখেছি, সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ঈদের কেনাকাটা কেমন করলেন, রোজা কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আপনাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার না করতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে না। তাছাড়া চ্যানেলে ডেইলি ভিডিও না দিতে পারলে চ্যানেলের অবস্থাও খারাপ হয়ে যায়। সেটা বুঝতে পেরেও অনেক সময় এমন ব্যস্ত সময় কাটে যে আপনাদের সাথে ডেইলি ওইভাবে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না আর কি। আশা করছি আপুরা বুঝতে পারবেন। তো আমি চলে এসেছি কিছু গ্রোসারি পণ্য কিনতে। রোজার মাসের প্রথম দিকে যতই কেনাকাটা করেন না কেন, দেখবেন 20 রোজাতে এটা আছে তো সেটা না, এমন হয়ে যায়, তাই না? তো আমার ঘরে কিন্তু অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। এই ভিডিওটা আমার প্রায় অনেক দিন আগেরই করা ছিল। তো আমি কিছু ঈদের কেনাকাটা প্লাস রোজার মাসের কিছু কেনাকাটা করতে এসেছি। ঘরের প্রয়োজন যেন শেষই হয় না। দেখবেন যতই কেনাকাটা করেন না কেন, কিছুদিন পর পর বিশেষ করে মাসের বাজারগুলো, যে শুকনা বাজারগুলো আছে সেগুলো কিনতেই হয়। তো রোজার মাসে কিন্তু এমনিতেই নর্মালি একটু খরচ বেশি, দেখা যায় কিছু কিছু পণ্য একটু আমাদের বাড়তি লাগে। আর রোজার মাসটা যেহেতু স্পেশাল থাকে, আয়োজনের কিন্তু কোনো কমতি থাকে না, পরিবারের সদস্যর দিকেও খেয়াল রাখতে হয়। তো পবিত্র রোজার মাসে আমাদের ঘরে কিন্তু আমরা সবাই রোজা রাখি, আমার বাচ্চারাও রোজা রাখে। তো সেই কারণে তাদের দিকেও আমার বিশেষ খেয়াল রাখতে হয়। এবার রোজার মাসটা কিন্তু ভালোই কেটেছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো, একটু ঠান্ডাও পড়েছে, রোজা রাখতে তেমন একটা কষ্ট হয়নি। যদিও শেষের দিকে 2-3 দিন ভালো একটা গরম পড়ে গিয়েছে। তো এতটুকু হওয়াটাই স্বাভাবিক, যেহেতু গরমকাল চলে এসেছে, কিছুই করার নেই। তারপরেও আমি বলবো যে সারাটা মাস মানুষ একটু আরাম করেই রোজা রাখতে পেরেছে। আর আমাদের কাছেও ভালো লাগে, বছর ঘুরে একটা রোজার মাস পাই। আর প্রতিটা রোজার মাসেই ছোটোবেলার অনেক স্মৃতি মনে হয়ে যায়। আমাদের ছোট সময়টা রোজার মাসে খুব সুন্দর কেটেছে। অনেক মানুষ একসাথে বসে ইফতারি করা, ইফতারের অনেক আয়োজন। আর তাছাড়া সেহরির সময় যে সবাইকে ডেকে তোলা, ঘরে ঘরে যে একটা আনন্দ আমেজ ছিল, তো সেগুলো অনেক মিস করি। আমিও চেষ্টা করি আমার বাচ্চারা যেন খুশি থাকে, বাচ্চাদেরকে যেন প্রপার খুশি রাখতে পারি, ওদেরকে যেন বোঝাতে পারি পবিত্র মাহে রমজান মাসটা আমাদের মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এদিকে পণ্যগুলো একটা একটা করে লিস্ট দেখে দেখে নামাচ্ছিলাম, আর গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে দুষ্টুমি করছিলাম। গুঁড়ো দুধ শেষ হয়ে গেলে আমার ঘরে মনে হয় যে সব বাজার সদাই মনে হয় শেষ হয়ে গিয়েছে, কারণ চা তো রেগুলার খেতেই হয়। এই পবিত্র মাহে রমজান মাসে সেহরিতে চা না খেয়ে একদিনও রোজা রাখতে পারিনি। খুব খারাপ লাগতো যেদিন চা না খেতে পারতাম। তো রোজার মাস হলে কি হবে, চায়ের নেশাটা এমন যে আপনার সব সময় প্রতিদিন খেতেই হয়। তো মাহে রমজান মাসে তো দিনের বেলা খাওয়ার কোনো সুযোগ নেই। তো দেখা যেত ইফতারের পর, নামাজের পর বসে 1 কাপ চা খেতাম, আর সেহরির সময় সেহরি খেয়ে 1 কাপ চা খেয়ে নিতাম, তাহলে শরীরটা ভালো লাগতো আর কি। আর এদিকে পোলাওর চাউল, তারপর যা যা পণ্য নিয়ে এসেছি সেগুলো একটা একটা করে বের করে নিচ্ছিলাম, তারপর গুছিয়ে নিব আর কি। আর এই ধরনের বাজারগুলো করতে না আমার কাছে বেশ ভালো লাগে, অনেক মজা পাই কেন জানি, অনেক আনন্দ লাগে আর কি। আর বিশেষ করে সুপার শপগুলোতে গিয়ে কিন্তু এখন বাজার করে কোনো ক্লান্তি নেই। আপনি আস্তে ধীরে একটা একটা করে পণ্য কিনতে পারবেন। সব পণ্য একসাথে যেহেতু থাকে, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় না। তো সেই কারণে আরও বাজার করে এখন আমার মনে হয় যে আরাম পাই আর কি। তো এখানে মোটামুটি কিছু বাজার করে নিয়েছি। দেখা যাক ঈদের মধ্যে আরও আমার যদি বাড়তি কিছু বাজার লাগে পরবর্তীতে করে নিব আর কি। এখন আপাতত যা করেছি সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর কি। তো ঘরের ভিতরে দেখা যায় যেহেতু আমার একা হাতে বাজার সদাই, ঘরের কাজ বাইরের কাজ সামলাতে হয়, তাই মাথার মধ্যে সব সময় আমার একটা টেনশনও কাজ করে। বাজারগুলো গোছানো থাকলে আমার তেমন একটা কষ্ট হয় না। বাজারগুলো গোছানো থাকলে দেখা যায় যে আমি আরাম করে কিছুদিন সব কিছু গুছিয়ে কাজকর্ম করতে পারি, নয়তো বা একটা দৌড়াদৌড়ি লেগে যায় আর কি। তাই চেষ্টা করি সব সময় বাজারগুলো গুছিয়ে করে নেওয়ার জন্য। নাস্তার আইটেম থেকে শুরু করে ঘরের বাকি যে আরও বাজার আছে সেগুলো কিন্তু
ঘুরে ফিরে করতে হয়। আর বিশেষ করে নাস্তার আইটেমগুলো আমি প্রপার রাখার চেষ্টা করি, যেন একটা মেহমান হঠাৎ করে বাসায় আসলে গুছিয়ে মেহমানের সামনে কিছু নাস্তা দিতে পারি। তারপর বাচ্চারা তো আছেই। এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব কমিয়ে দিয়েছি আগে থেকে। ঘরের ভিতরে যেহেতু সব ধরনের আয়োজন করতে পারি, তাই চেষ্টা করি রেস্টুরেন্টে একটু কমই যাওয়ার জন্য। এখন বিশেষ করে যাওয়া হয় কখন, আগে যেতাম আনন্দ করে, এখন যদি একটু শরীর খারাপ থাকে তাহলে মনে হয় যে বাইরে থেকে গিয়ে একটু খেয়ে আসি মেয়েদেরকে নিয়ে, তাহলে ভালো লাগবে। এখন হয় আমার সাথে এমনটা। তো ইফতারে একটু পোলাও আর মুরগির রোস্ট রান্না করেছিলাম আর কি। এবার পবিত্র মাহে রমজান মাসে যেহেতু একটু ঠান্ডাই ছিল সারাটা মাস, এবার কিন্তু আমার ঘরে ভালোই ভাজা পোড়া চলেছে। গত 2 বছর যাবৎ ভাজা পোড়া তেমন একটা করিনি, মাঝে মধ্যে করতাম, তবে এবার প্রতিদিনই ভাজা পোড়া খেতে ভালো লেগেছে। তো মাঝে মধ্যে দেখা যেত যে ইফতারে ভিন্নতা আনার জন্য একটু অন্য কিছু করে নিতাম। তো ইফতারি শেষে 1 কাপ চা নিয়ে বসে যাচ্ছি। ইফতারি শেষে 1 কাপ চা না হলে একদমই চলে না, মাথা ধরে থাকে, খারাপ লাগে। আর ইফতারের পর নামাজ পড়ে 1 কাপ চা খেয়ে আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে নিই, তারপর তারাবির নামাজটা পড়ে নিই আর কি। তারাবির নামাজটা পড়ে রাতের যে কাজকর্মগুলো আছে যদি ভালো লাগে তাহলে গুছিয়ে নিই, নয়তো বা বিকেলের দিকে যখন ইফতারি তৈরি করি তখনই চেষ্টা করতাম যে বাড়তি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য, কারণ ইফতারের পর কিন্তু শরীরটা পড়ে যেত। তো এটা পরের দিন সকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছি। সকালের দিকে গিয়েছিলাম একটু বাজারে, একটু গরুর মাংস কিনেছি, তারপর কিছু ছোট মাছ কিনেছি, অল্প অল্প করে কিছু বাজার করেছি আর কি। তবে আজকে বাজারে এসে দেখি যে কাঁচা বাজারের যে দোকানগুলো আছে একদম শূন্য। ঈদে হয়তো বা ছুটি হয়ে যাচ্ছে, তাই মানুষ ধীরে ধীরে কমতে শুরু করেছে আর কি। তো এদিকে কিছু ছোট মাছ কিনে নিয়ে এসেছি। ছোট মাছটা আমার ঘরে এখন কমই খাওয়া হয়, কারণ যেহেতু আমি ছোট মাছ কাটতে পারি না, তো মানুষজন না পেলে ওইভাবে কাটা হয় না, খাওয়া হয় না। আর রোজার মাসে মানুষকে ওইভাবে বিরক্ত করতে চাচ্ছিলাম না আর কি। তো আজকে অল্প করে নিয়ে আসলাম। আর এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছি, তারপর কিছু সবজি নিয়ে এসেছি। সবজি না খেলে আমার কাছে একদমই ভালো লাগে না। অল্প করে কিছু বাদাম এনেছি। তো এই তো একটু একটু করে কিন্তু এভাবেই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। রোজার মাসে বাজারে গেলে যে কি কষ্ট হয়ে যায় বন্ধুরা, যারা বাজারে যান তারা অবশ্যই বুঝতে পারবেন। আজকে বাজার থেকে এসে আমার হাত পা যেন কাজই করছিল না, বাইরে অনেক রোদ ছিল। তো বাজার থেকে এসে কিছু সময় রেস্ট নিয়ে তারপর এসেছি বাজারগুলো গোছাতে। একটু মাছ ডাল নিয়ে এসেছি। মাছ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যখনই বাজারে যাই মাছ ডালের প্যাকেট নিয়ে আসি, তবে বাড়ি থেকে যারা ভাঙিয়ে নিয়ে আসে সেই ডাউলটা বেশি ভালো থাকে। আজকে প্যাকেটের ডাউলই নিয়ে এসেছি। ছোট সময় এই মাছ ডাউল বাড়িতেই কোটা হতো। আর যেই শব্দ ছিল গাইল সিয়াট বলা হতো, যেটাতে কোটানো হতো আর কি। তো সেইগুলোর আনন্দই ছিল আলাদা। আমরা আশেপাশে খেলাধুলা করতাম, আম্মু চাচি এরা মিলে মাছ ডাল কুটতো, তারপর জিরা, এগুলো কিন্তু গাইল সিয়াটের মধ্যেই কোটা হতো। কার এলাকায় কি বলে জানি না, বা সবাই বুঝতে পারছেন কি না আমার নাম শুনে। তবে নরসিংদীতে যারা আছেন তারা কিন্তু এই নামটা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি, কিসের মাধ্যমে। এই ডাউল, তারপর জিরা, শুকনো মরিচের গুঁড়া করা হতো। তো এখন আমি জিরাগুলো টেলে নিচ্ছি, তারপর আদা রসুন একটু মশলা করে নিয়েছি। অফ ক্যামেরায় অনেক কাজই করা হয়েছে, যদিও সব কাজ শেয়ার করা হয়নি। যেদিন একটু বেশি ব্যস্ত থাকি সেদিন প্রপার কাজগুলো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তবে অল্প অল্প করে ভিডিওতে আপনাদের সাথে সব কিছু ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করি। সব কাজকর্ম শেষে এখন গরুর মাংসটা মেখে রাখবো, তারপর রাতের দিকে গরুর মাংসটা রান্না করব। গরুর মাংসটা আমি হাতে মেখেই বসাই বেশিরভাগ ক্ষেত্রে, এভাবেই আমার কাছে ভালো লাগে। শুধু গরুর মাংস না, যদি ফার্মের মুরগিও রান্না করি তাহলে হাতেই মেখে বসানোর চেষ্টা করি। খেতে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। তো বেসিক যে মশলাগুলো দিয়ে মাংস রান্না করা হয় সেগুলোই দিয়ে দিচ্ছি। এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা, পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা, একটু কাঁচা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে
অয়েল দিয়ে তারপর ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখন কিন্তু সাদা মাংসটা যে রান্নার রেসিপিটা বর্তমানে একদম ট্রেন্ডিং ভাইরালে চলছে, সেটাও রান্না করতে ইচ্ছে করছিল। তবে গরুর মাংসটা আমি বিশেষ কারোর জন্য রান্না করব, সেই কারণে এইভাবে ঝাল করেই রান্না করছি, কারণ ঝাল মাংস খাবে, ওইভাবে যদি রান্না করি নাও খেতে পারে। তো আপনাদের সাথে সাদা মাংসের রেসিপিটাও শেয়ার করার ইচ্ছে ছিল আর কি। সাদা মাংসটা কিন্তু ভালোই হয়, আমি মাঝে ঘরে রান্না করেছি, কিন্তু ওইভাবে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি। তো এখানে রান্না বান্নার কাজ প্রপার গুছিয়ে তারপর ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রান্না বান্না কিন্তু এখনও করা হয়নি, রান্না বান্নার কাজগুলো জাস্ট একটু গুছিয়ে রেখেছি। আজকে ঘরটাকে সুন্দরভাবে প্রপার ক্লিন করে গুছিয়ে নিয়েছি। কালকে বাসায় বিশেষ কেউ আসবে, বিশেষ অতিথি। আপনারা অনেক দিন অপেক্ষায় ছিলেন একজন মানুষের, সবাই সবসময় কমেন্টস করতেন সেই মানুষটার জন্য। তো ভিডিওতে একটু পর হয়তো বা আপনারা দেখতে পারবেন আর কি। চেষ্টা করব আপনাদের সাথে অল্প করে একটু ভিডিও শেয়ার করার জন্য। সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায় না বা ক্যামেরা ওইভাবে পছন্দ করে না, তো সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যে আপুরা আমার ভিডিও বা ভাইয়ারা রেগুলার দেখছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন আপনাদের জন্য কোন প্রিয় মানুষটার কথা বলছি, কোন সারপ্রাইজের কথা বলছি। তো এই তো ঘরটাকে আমি প্রপার গুছিয়ে নিয়েছি, আর একটু পর হেল্পিং হ্যান্ড এসে ঘরটাকে মুছে দিয়ে যাবে। মুছে দিয়ে গেলে আর বাকি টুকটাক কিছু কাজ আছে করে নিব আর কি। আজকে আমার উপর অনেক প্রেশার ছিল কাজের, তো সেগুলো আপনাদের সাথে একটু একটু করে এই জন্য শেয়ার করছি, প্রপার শেয়ার করতে পারিনি। ঘরটা গুছানো থাকলে দেখবেন মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে। সময় রান্না বান্না কম করে হলেও আমি ঘরটাকে প্রপার গুছিয়ে রাখতে চাই, কারণ আমার ঘরটাকে আমি অনেক ভালোবাসি। আমার নিজের সংসারটা আমি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। ঘরের জিনিসপত্রগুলো কিনতে আমার বেশ ভালো লাগে। আমার মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে ঘরের জিনিসপত্র সব কিছু যদি আমি প্রপার গুছিয়ে রাখতে পারি। আর এদিকে রান্নাঘরটাও মোটামুটি গোছানো আছে। আমার রান্নাঘরটা একদম সাধারণভাবে আমি গুছিয়ে রাখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা আহামরি ওই রকম কিছু নেই, তারপরও যতটুকু আছে তা দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো ডাইনিং স্পেসটা আজকে একটু অন্যভাবে গুছিয়েছি, টেবিলটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, কারণ টেবিলটা ওইভাবে থাকলে প্রপার লাইটের আলোটা পাচ্ছি না, বা টেবিলে বেশিরভাগ ক্ষেত্রে বসাই হচ্ছে না। একদম সামনাসামনি থাকলে দেখা যাবে যে অনেক সময় ডাইনিং টেবিলটাকে প্রপার ইউজ করা যাবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি সন্ধ্যার পর থেকে আবার ভিডিওটি অন করেছি। সন্ধ্যার পর এসেছিলাম ইফরাত বাবুর কিছু কেনাকাটা করতে। ঈদের কেনাকাটা প্রপার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ঈদে যাই কেনাকাটা করেছি ছোট্ট করে একটা ভিডিও করেছিলাম, হয়তো বা শর্টস ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন আর কি। তো অনেক সময় হয় কি এমন ব্যস্ততা থাকে বা এমন ব্যস্ত সময় পার করি, সেই সময়গুলো আপনাদের সাথে প্রপার ওইভাবে শেয়ার করতে পারি না আর কি। আর একা হাতে সংসার সামলালে যা হয়, ইফরাত বাবু এদিকে সব কিছু দেখছিল। ওকে নিয়ে একটু রাতের দিকে এসেছি, কারণ দিনের বেলা আসা সম্ভব নয়। যে পরিমাণ ভিড় থাকে, এই ভিড়ের মধ্যে তো বাচ্চাদের আনা ঠিকই না। তারপরও আমরা মানে কি করব, কিছুই করার নেই, বাচ্চাকেই বা কোথায় রেখে আসবো, তাই চেষ্টা করেছি রাতের দিকে আসার জন্য যতদিনই এসেছি। আমরা কিন্তু এবার ঈদের কেনাকাটা খুবই কম করেছি, বিশেষ করে ইফরাত বাবু যেহেতু আমাদের সাথে আছে, সেই কারণে মার্কেটে তেমন একটা সময় দেইনি। কারণ মার্কেটে যে পরিমাণ ভিড় হয়, মার্কেটে এই সময়টা কিনতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ইফরাত বাবুকে তো নিয়ে আসা সম্ভবই নাই ভিড়ের মধ্যে, ওকে কোনো দিনই চাইনি নিতে। যতদিনই নিয়েছি একটু যখন দেখা গিয়েছে যে রাত হয়ে গিয়েছে বা একটু নিরিবিলি থাকবে পরিবেশটা, এমন একটা টাইমে নেওয়ার চেষ্টা করেছি। ঈদের সিজনে যদিও সারা রাতই ভিড় থাকে, তারপরও দেখা যায় সারা জানের পর কিন্তু ভিড়টা একটু কম হয় আর কি। তো ইফরাত বাবু টুকটাক কেনাকাটা একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে একটু শুটকির ভুনা করব, সেই কারণে একটু রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে যে মাংসটা মেখে রেখেছিলাম, মাংসটা এখন কষিয়ে নিচ্ছি। মাংসটা যে মেখে রেখেছিলাম অল্প একটু পানি দিয়ে প্রথমে মাংসটাকে 80% মতো কুক করে নেব, তারপর একদম সামান্য ঝোল দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়ে জিরার গুঁড়া দিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর কি। আর এখানে একটু শুটকির ভুনা করে নিচ্ছি। শুটকির ভুনা ভালো টেস্টের জন্য একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি।
যখনই পেঁয়াজ রসুন ভাজবেন একদম পেঁয়াজ রসুনটা চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা যেমন হয় এরকম করে ভেজে নেওয়ার জন্য। তাহলে শুটকির ভুনার টেস্ট দেখবেন যে অন্য লেভেলে চলে যাবে, খেতেও বেশ ভালো লাগে। আর শুটকির ভুনাটা কিভাবে করেছি এটা একটু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। শুটকির ভুনা কিন্তু শুধুমাত্র আমি হলুদ আর মরিচের গুঁড়া ইউজ করেছি, অন্য কোনো ধরনের কোনো মশলা ইউজ করিনি। আর হলো পেঁয়াজ রসুন একটু কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর সেটাতে শুটকিটা ভালোভাবে ভেজে হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি, তারপর আবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে শুটকির ভুনাটাকে প্রপার রান্না করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। বাটিতে যখন বেড়ে নিয়েছিলাম তখন আর ওইভাবে ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি, তাহলে বুঝতে পারতেন শুটকির ভুনাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে একটু মসুরের ডাউল রান্না করে নিচ্ছি একটু বিলম্ব দিয়ে, তারপর টমেটো দিয়ে একটু টক টক ডাউল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর গরুর মাংসটা প্রায় রান্না হয়েই গিয়েছে, বিলম্বার ডাউলটা কিন্তু খেতে ভালো লাগে, একটু কাঁচা আমের স্বাদ আসে আমার কাছে, সে কারণে ভালো লাগে আর কি। আর আমার এদিকে ডাউলটাও রান্না হয়ে গেছে। ডাউল নামানোর আগে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ডাউলের সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো এই তো ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি, অনেক লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে, যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আমি একটু রেডি হয়ে নিয়েছি, আপনাদেরকে তো বলেইছিলাম যে আজকে একটু সারপ্রাইজ আছে আপনাদের জন্য। সকাল সকাল পবিত্র মাহে রমজান মাসে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি কে কে ধারণা করতে পেরেছেন? অনেকে ইফরাতের আব্বুকে দেখতে চেয়েছেন, তো আজকে ইফরাতের আব্বু দেশে আসছে, ইফরাতের আব্বুকে আমরা রিসিভ করতে যাচ্ছি। আর ইফরাতও কিন্তু বেশ খুশি ছিল। ইফরাত গাড়িতে উঠে অনেক মজা করেছে, আমাদের সাথে আনন্দ করেছে। তবে আমরা যাওয়ার পর শুনি যে ইফরাতের আব্বুর ফ্লাইটটা একটু ল্যান্ড করতে লেট হবে। তো প্রথমে তো একটু অপেক্ষা ছিল, তারপর প্রায় আমাদের 5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এদিকে ইফরাত বাবুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তো আমরা একটা ক্যাফেতে বসেছিলাম। তারপরও বাচ্চাদেরকে নিয়ে এসিতে কত সময় বা বসা যায়, বা বাইরে প্রচুর গরম ছিল, একটু টেনশন করছিলাম আর কি। বাসা থেকে যদি মেসেজ পেতাম তাহলে অবশ্যই 2-3 ঘন্টা একটু লেটে বের হতাম, কিন্তু বাসা থেকে এমন কোনো মেসেজ পাইনি। আমরা যখন অর্ধেক রাস্তায় যাই তখন মেসেজ পাই যে লেট হবে, কিন্তু তখনও 1 ঘন্টা লেট বলছিল আর কি, এমন একটা অবস্থা। তারপর সেখানে যাওয়ার পর আমাদের প্রায় সারা দিনই সেখানে কেটে যায়। আর ইফরাত বাবু এদিকে যদি আপনারা একটু খেয়াল করেন, সাউন্ডটা আমি দিতে পারিনি, সে কারণে দুঃখিত। সে কিন্তু বাবাকে দেখেই ডাকছিল আব্বু আব্বু বাবা বাবা, মানে এটা আমরা খুব আশ্চর্য হচ্ছিলাম। আর বাবার সাথে একদম প্রপার মিশে গিয়েছে, বাবাকে দেখে কত আদর করেছে কি বলবো। আমরা সবাই ক্লান্ত ছিলাম, তো একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি। ইফরাতের আব্বু ইফরাতকে পেয়ে এত আদর, তো বাবা মেয়ের আদর দেখছিলাম, আমাদের কাছেও খুব আনন্দ লাগছিল। আমার বাবার বাসায় ইফতারের আয়োজন করেছে নাতিন জামাইয়ের জন্য, আর আমার বাবা এদিকে বসে বসে ইফতার করছে, সবার জন্য অপেক্ষা করছিল আর কি। অলরেডি আজান হয়ে গিয়েছে, তো আমরা জার্নি করে সবাই ক্লান্ত ছিলাম, সেই কারণে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো আসলে কেউই বুঝতে পারিনি যে আমাদের এয়ারপোর্টে গিয়ে এরকম লেট হবে। তো এই দাওয়াতটা তো ছিল সন্ধ্যায়, আর আমরা তো ভেবেছিলাম যে একদম সকাল সকালেই বাসায় থাকবো, সারাদিন রেস্ট নেওয়ার পর সন্ধ্যার দিকে সবার সাথে এসে দেখা করব। তো যাই হোক, আল্লাহ যেভাবে নির্ধারণ করে রেখেছে সব কিছু সেভাবেই হবে। তারপর সবাই বসে একসাথে ইফতার করেছি, হাঁসের মাংস ভুনা খিচুড়ি রান্না করেছিল, রাতের দিকে খাওয়া দাওয়া করেছি। এভাবেই কিন্তু আমাদের পরিবারের সাথে খুব সুন্দর সময় কেটেছে। আশা করছি আজকের ভিডিওটি লং হলেও আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।